এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাহ, বউ আমার আজকে একের পর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছে, ব্যাপার কি? স্রোত নীরব রইল। মেহরাত আবার বলল, তোমার এই ভয়ঙ্কর রূপটা অনেক মিস করেছি স্রোত। স্রোত এবারও নীরব। মেহরাত মুখ তুলে কাঁধে মাথা রেখে বাঁকা হেসে পড়ল, আজ আমার বউ আমাকে জেলাস ফিল করাতে গিয়ে নিজেই জেলাসিতে ভুগেছে। ব্যাপারটা সুন্দর ছিল। স্রোতের নীরবতা মেহরাতের একটু বিরক্ত লাগলো। সে স্রোতকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চুপ করে আছো কেন? ওভাবেই ভালো লাগছিল বলে আবার মেহরাতের বুকে পিঠ টেকে দাঁড়ায় স্রোত। মেহরাতও আগলে নেয়। এভাবে সময় কত পার হয়েছে কে জানে। স্রোত হঠাৎ বলতে শুরু করল, I did not come to you for love, but I feel in love inside. Now I cannot stray, nor can I leave. Why does not it feel like a mistake? মেহরাদের অধর প্রসারিত হলো, বাঁধন যেন আরো দৃঢ় হলো। সে প্রশান্তি হাসি নিতে বলল, তাও ভালোবাসি বলবে না? না, বলো। বলবো না। যাও, বলতে হবে না। মেহরাত আচমকা স্রোতকে কোলে তুলে নেয়। হঠাৎ হওয়ায় স্রোত চোখ মুখ খিচিয়ে মেহরাদের শার্টের কলার খামচে ধরেছে। মেহরাত বাচ্চামো করে রুমে যেতে যেতে বলল, চলো চলো, ঘরে চলো। কেন? চাঁদের আলো তোমার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে, আমার হিংসে হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, চাঁদের আলো কেন তোমাকে ছুবে? আমি ছুঁয়ে দিব। তোমাকে অন্য কেউ কেন স্পর্শ করবে? আমি করব। বলতে বলতে স্রোতকে বিছানায় শুয়ে দেয় মেহরাত। তারপর নিজেও পাশে শুয়ে পড়ে। স্রোত হতভম্ব হয়ে চেয়ে আছে। চাঁদের আলো কেউ কেউ হিংসে করতে পারে? ঘরে পিনপত নীরবতা, অন্ধকারচ্ছন্ন উভয়ের দৃষ্টি সিলিং ফ্যানটার দিকে। তারা চুপ, সময় চুপ, প্রকৃতি চুপ। মেহরাত নীরবতা ভেঙে ক্ষীণ স্বরে ডাকল, স্রোতসিনী। উপরের দিকে চোখ রেখে স্রোত বলল, বুকটা খালি খালি লাগছে। স্রোত না বুঝার ভান করে জিজ্ঞেস করলো, কেন? এখানে এখন একজনে থাকার কথা ছিল, কিন্তু সে দূরে সরে আছে। ভাবছি এখানটায় ক্যাপ্টেন সামিরা সুলতানাকে জায়গা দিব। স্রোত তড়িৎ গতিতে মেহরাদের বুকে মাথা রেখে শক্ত গলায় পড়ল, দুজনকেই খুন করব। মেহরা শব্দ করে হেসে ফেলল। শক্ত করে জড়িয়ে ধরল নিজের স্রোতস্বিনীকে। অনেকক্ষণ পরে মেহরা স্রোতকে ডাকলো, স্রোত। স্রোতে গা ভাসাবো। স্রোত শিউরে উঠল, তবুও না বুঝার ভান করে বলল, বুঝিনি। আদর করব। স্রোতের হৃৎপিণ্ড সর্বোচ্চ গতিতে স্পন্দিত হচ্ছে। সে এক ঝটকায় নিজের জায়গায় চলে আসলো। থেমে থেমে বলল, এখন না। কেন? এমনিতেই। আচ্ছা। আরেকটা কথাও বলল না মেহরা। পাশ ফিরে চুপ করে রইল। স্রোত যেন মেহরাদের নীরবতা মানতে পারল না। সে মেহরাতকে ডাকলো, শুনুন না। পাশ না ফিরেই জবাব দেয় মেহরাত, এদিকে তাকান না। শুনছি তো, বলো। পাশ ফিরে না তাকিয়েই বলে মেহরাত। এবার স্রোত মেহরাদের হাত টেনে তাকে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলে, ডাকছি না আমি, তাকান এদিকে। বলো। স্রোত মেহরাদের দিকে ঝুঁকে ওর হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, এখানে একটা চুমু দিন তো। বিস্ময়ের জোয়ারে ভেসে গেল মেহরা। তবুও চাপা রাগ দেখিয়ে বলে, কেন? আমার চুমু খেতে ইচ্ছে করছে তাই। দেবেন কিনা বলেন, না দিলে বলুন। আমাকে অনেকে পছন্দ করে, তাদের কাছে চাইবো। বাই। বলে স্রোত সরতে নিলেই মেহরা তাকে শক্ত করে ধরে বালিশে শুইয়ে দিল। স্রোতের দিকে ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বলল, বড্ড বার বেড়েছ। স্রোত মুচকি হাসলো, কাজ হয়েছে। সে এবার কপালে, গালে, চোখে, নাকে, ঠোঁটে ইশারা করে বলল, তাহলে এখানে 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 দিন। বাক্য শেষ করতে হলো না। স্রোতের মেহরাত পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল। স্রোত আবেশের চোখ বন্ধ করে রইল। সবচেয়ে গভীর চুমুটা খেলো ঠোঁটে, তারপর গলায়, ঘাড়ে, বুকে। স্রোত বাধা দিল না। ধীরে ধীরে প্রগাঢ় হলো স্পর্শ। নিষিদ্ধ মাদকতায় চুরমার হলো লজ্জা। অপেক্ষা, অবাধ্য ইচ্ছে পূরণে মেতে উঠল দুজন মানব মানবী। শরীর স্পর্শ তখনই সুখ ও আনন্দের হয় যখন তা ভালোবাসা আর সম্মানে ভরপুর হয়। সেই সাথে স্রোতে গা ভাসানোর অবাধ্য ইচ্ছে পূরণ হলো মেহরাতে। স্রোতের পরীক্ষা চলছে।
তার এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে। জীবন বদলের পরীক্ষা, তারপরেই তো নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে। মানব সেবায় নিয়োজিত হবে সে। মায়ের স্বপ্ন, নিজের স্বপ্ন, মেহরাদের স্বপ্ন পূরণ করবে সে। চট্টগ্রাম থেকে স্রোত 2 দিন পরেই ফিরে এসেছিল। মেহরাদের ছুটি দরখাস্ত গ্রহণ হয়নি বলে সে আসতে পারেনি। স্রোত একা একাই ফ্লাইটে ফিরেছিল। তাদের সম্পর্ক এখনো পুরোপুরি ঠিক হয়ে গেছে। একজন আরেকজনকে চোখে হারায়, সারা রাত ভিডিও কলে থাকে, বেশিরভাগ সময় এভাবেই ঘুমিয়ে পড়ে, যেন দেশের 2 প্রান্তে 2 তৃষ্ণার্ত প্রেমিক প্রেমিকা। হাস্যোজ্জ্বল স্রোতকে দেখে বোঝা যায় না সে কোনো এক সময় এত গম্ভীর চুপচাপ ছিল। এই জন্যই হয়তো কোনো এক মহাপুরুষ বলেছিলেন, দূরত্ব ভালোবাসা বাড়ায়। তবে এখন দুজনেই অনেক ব্যস্ত থাকায় 2-3 দিনে একবার কথা হয়। সারাদিন অপেক্ষার প্রহর কাটে, ফোন কখন আসবে। পাহাড়ি দস্যুদের প্রভাব মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে, কোনোভাবেই নিস্তার পাওয়া যায়নি। তাই দস্যু দমনের জন্যই অভিযান চালানো হবে। একদম মূল থেকে উপড়ে ফেলার চিন্তা করা হয়েছে। দস্যুদের সাথে জঙ্গিদের যোগাযোগ আছে। গত কয়েক মাস যাবৎ পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠীর উপর তারা বিভিন্ন রকমের হামলা চালায়, বোমা বিস্ফোরণ করে, রাতের আঁধারে পাহাড়ি বাসিন্দাদের উপর আক্রমণ করে, বৃদ্ধ বৃদ্ধাদের, বাচ্চাদের মেরে ফেলে, নারীদের উপর অব্যক্ত অত্যাচার করে, তুলে নিয়ে যায়, তারপর কার্যসিদ্ধি করে মেরে ফেলে। এতে করে প্রায় কয়েক শতাধিক মানুষ মারা যায়। এদের প্রতিকার করার জন্যই 3টা দল অভিযান চালাবে, যার একটি দলের প্রধান মেজর মেহরাত সাদাফ। সারাদিন নিজের দাপট দেখিয়ে সূর্যমামা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, পাখিরা তাদের নীড়ে ফিরছে, রক্তাক্ত আকাশ ঘরের ফেরার জন্য আহ্বান করছে, জানান দিচ্ছে ঘরে ফেরার সময় হয়েছে। স্রোত এই বরসন্ধ্যায় ঘুমাচ্ছে। আগামীকাল তার পরীক্ষা নেই। গত কয়েকটা রাত সে ঘুমানোর সুযোগই পায়নি। মেডিকেল স্টুডেন্টের কাছে এই রাত জাগা দিনের পর দিন না ঘুমানো কোনো ব্যাপার না। মেডিকেল সায়েন্স পৃথিবীর কঠিন পড়াশোনাগুলোর মধ্যে যে আর অবস্থান উপরের দিকে। কথিত আছে সারা জীবন পড়াশোনা করা লাগে এই প্রফেশনে। তবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এর মাধ্যমে মানব সেবা করা যায়। স্রোতের ঘুম ভাঙে ফোনের কর্কশ ধ্বনিতে। মেহরাত কল করছে। স্রোত রিসিভ করে সালাম দেয়। সালাম বিনিময় শেষে মেহরাত ক্লান্ত গলায় বলল, ঘুমাচ্ছিলে? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? বেশি ব্যস্ত সময় যাচ্ছে? তা বলা যায়। একটা মিশনে গেলে যে কত কিছু করা লাগে, ফোর্স রেডি করা, নীল নকশা করা, বাদ দাও। আজকে রাতে বের হব, দোয়া করো। মাকে দেখে রেখো। মায়ের সাথে কথা হয়েছে, শুধু কান্নাকাটি করছে, সামলিও। না গেলে হয় না? মেহরাত হাসল, বলল, আমার বউ তো ভীতু নয়, সে তো সাহসী তেজস্বী। সে কিভাবে নিষেধ করছে? স্রোত দীর্ঘশ্বাস ফেলে বলে, হারানোর ভয় কাজ করে। এত সুখ তো সহ্য হবে না কপালে। পাগলি মেয়ে, এভাবে বলতে নেই। দেশ সেবায় আত্মনিয়োগ করেছি, ফিরে আসি কিভাবে? নিজের জীবনের চেয়েও দেশমাতা মূল্যবান, দেশের মাটি মানুষ মূল্যবান। জানোয়ারগুলো কত কত মানুষের জীবন নিয়ে খেলছে, ওরা অনেক ভয়ঙ্কর। সফল হয়ে ফিরে আসুন, অপেক্ষায় থাকবো। মেহরাদের ক্লান্ত চেহারায় তখন হাসি ফুটল। কিছুক্ষণ নীরব থেকে ধরা গলায় আবার ডাকলো, স্রোত, মন খারাপ করবে না, পরীক্ষা ভালোভাবে দিবে। আমি চাই না আমার প্রভাব, আমার অনুপস্থিতি তোমার স্বপ্নে, তোমার ক্যারিয়ারে বাধা হোক। আচ্ছা, শোনো, বলুন। আমি একটু স্বার্থপর হতে চাই স্রোত। আমি যদি না ফিরি তাহলে আমার হয়েই থেকো, পরকালে না হয় একসাথে বাকি জীবন কাটাবো। আমার এই স্বার্থপরতা মেনে নিও স্রোত, ভালোবাসি। এক নিঃশ্বাসে ধরা গলায় করুণ স্বরে এ কথাগুলো বলল মেহরাত। স্রোত কিছু বলতে যাবে, তার আগেই কল কেটে গিয়েছে। স্রোত সাথে সাথে আবার চেষ্টা করলো, কিন্তু এক মিষ্টি কণ্ঠে রমণী বলল, আপনি যেই নম্বরে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। স্রোত আর চেষ্টা করেনি, সে জানে লাভ হবে না। সে ওভাবেই থম মেরে বসে রইল। তার চোখ ঝাপসা হয়ে আসছে। অনুভব করলো গালের উপর দিয়ে তরল গড়িয়ে পড়ছে। স্রোত ফ্রেশ হয়ে বনলতা বেগমের রুমে গেল। বনলতা বেগম জায়নামাজে বসে আছেন। স্রোত চুপচাপ বিছানায় গিয়ে বসলো, অপেক্ষা বনলতা বেগমের নামাজ শেষ হওয়ার। বনলতা বেগম নামাজ শেষ করে দেখেন স্রোত এক ধ্যানে কিছু ভাবছে। বুঝলেন মেহরাদের কথা ভাবছে। স্রোতের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে আদরের স্বরে বললেন, টেনশন হচ্ছে। ধ্যান ভাঙে স্রোতের। সে বনলতা বেগমের কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। বনলতা বেগম বুঝলেন মেয়ের মন খারাপ একটু বেশি। তিনি আবার বললেন, টেনশন করো না, সব ঠিক হবে।
আমার ছেলে সহি সালামতে ফিরে আসবে। স্রোত ওইভাবে জিজ্ঞেস করলো। তুমি এত নিশ্চিত কিভাবে আম্মু? তোমার ভয় হচ্ছে না? বনলতা বেগম হাসলেন। স্রোতকে ছেড়ে তার পাশে বসে বললেন, ভয় আগে হতো, এখন হয় না। 7 বছর এই প্রফেশনে, দেশ বিদেশে আরও অনেক মিশনে মেহেরাত গিয়েছে। অনেক সময় সুস্থ হয়ে ফিরেছে, অনেক সময় আহত হয়ে ফিরেছে। হসপিটালে কত রাত কাটিয়েছি এই ছেলেকে নিয়ে, তাই এখন আর ভয় না। কখনো এই প্রফেশন থেকে বেরিয়ে আসতে বলনি? তোমার শ্বশুরের ইচ্ছে ছিল ছেলে দেশের সেবায় নিয়োজিত হবে, আমি বাধা দিয়েছি অনেক, শুনিনি। চিন্তা করো না, সব ঠিক হবে। হুম। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। শেষ হবে কবে? রিটার্ন শেষ হবে পরশুদিন, তারপর কিছুদিন অফ, তারপর অবজেক্টিভ, স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল, তারপর ওরাল প্র্যাকটিক্যাল। আরও 1-1.5 মাস লাগবে। যাও পড়তে বসো, চিন্তা করো না। স্রোত নিজের রুম চলে যায়। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমি যদি না ফিরি তাহলে আমার হয়ে থেকেও স্রোত। কি করুন আকুতি। এই আকুতি ফিরিয়ে দেওয়ার সাধ্য কারো আছে? আর সকাল থেকেই আকাশে ঘন মেঘ, শুধু ঝরে পড়ার অপেক্ষা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কবিগুরু নীল নবক্ষণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে এই লাইনটা আজকের মতো কোনো দিনেই লিখেছিলেন। আজ যেন আকাশের মন খারাপ। আজ স্রোতের লিখিত পরীক্ষা শেষ। একটা বিশাল ধাপ পেরিয়ে নিজ স্বপ্নের দিকে এগিয়ে গেল। ছুঁইছি অবস্থা যেন গত বছরের সাধনা, কত বছরের কষ্ট, কত বছরের নির্ঘুম রাতের তপস্যা আজকে শেষ। 10 দিন পর থেকে অবজেক্টিভ, স্ট্রাকচার, প্র্যাকটিক্যাল শুরু। আজ স্রোতের তপস্যা আজকে শেষ। আজ স্রোতের খুশি হওয়ার কথা। কতদিনের ইচ্ছে ছিল আজকের এই দিনটা। আজ নিজেকে মুক্ত পাখির মতো অনুভব করার দিন ছিল। কিন্তু স্রোতের মন আকাশেও মেঘ জমেছে। কেন জানি ওই মানুষটার কথা বেশি মনে পড়ছে। কি করছে মানুষটা? ঠিক আছে তো? খেয়েছে? কে জানি কি অবস্থায় আছে। এই মানুষটার জন্যই তো তার নিজ দায়িত্বে অন্ধকার করা জীবনটায় আলো এসেছে। মানুষটা জোর করে আলো নিয়ে এসছে, ঠিক যেন নিশিভাতি। রাত যত বাড়ছে আকাশের মন খারাপও পাল্লা বেড়ে চলেছে। সন্ধ্যার দিকে আকাশটা একটু ভালো হলেও আবার খারাপ হয়ে গেছে। ঝড়ো বাতাস বইছে, একটু পরপর বজ্রপাত হচ্ছে। কি তাণ্ডব হবে সৃষ্টিকর্তাই জানেন। তখনই কলিং বেল বাজলে কে এসছে দেখার জন্য বের হয়। বনলতা বেগম ড্রয়িং রুমে থাকায় তিনি দরজা খুললেন। স্রোত ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে, রিনিও পাশে দাঁড়ানো। দরজা খুলেই একটি মেয়ে সারপ্রাইজ বলে বনলতা বেগমকে জড়িয়ে ধরে। মিটিকে দেখে স্রোত ভূত দেখার মতো চমকে ওঠে। পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে, তার মুখে হাসি, পাশে কয়েকটা লাগেজ। স্রোতের বুঝতে অসুবিধা হলো না যুবক মাহিরার হাজব্যান্ড তাইফ। তাইফের ছবি সে ফ্যামিলির ফটো অ্যালবামে দেখেছে, আর মাহিরার সাথে তার প্রায়ই কথা হয়। মাহিরা যে দেশে আসবে তা কেউ জানতো না। স্রোত বনলতা বেগম বড্ড বেশি অবাক হয়েছে। নিজেকে ছাড়িয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে বনলতা বেগম। মাহিরা হাসছে। বনলতা বেগম মেকি রাগ দেখিয়ে বললেন, তোর এই অভ্যাসটা কবে ছাড়বি? সবসময় এমন করিস। মাহিরা হাসতে হাসতে ভেতরে প্রবেশ করে স্রোতের দিকে যেতে যেতে বলে, তোমাদের সারপ্রাইজ দিতে ভালো লাগে মা। দরজার বাইরে হঠাৎ আমাকে দেখে যখন ভূত দেখার মধ্যে চমকে ওঠো, সেই সিনটা দেখতে যে কি ভালো লাগে মা। নাটক বাজবে। মেয়েকে উদ্দেশ্য করে বলে এবার তাইফের দিকে নজর দেন বনলতা বেগম। তাকে উদ্দেশ্য করে বলেন, তুমিও এই নাটকবাজির সঙ্গ দিলে? তাই ভেতরে এসে ভেতরে প্রবেশ করে বলে, সঙ্গ না দিলে যে আপনার মেয়ে আমাকে আস্ত রাখবে না, জানেনই তো ও কেমন। স্রোত হাসছে ওদের কাণ্ডে। এর মধ্যে মাহিরা জড়িয়ে ধরেছে, কুশলাদি বিনিময় করেছে। স্রোত বলে, পরশুদিন রাতে তো কথা হলো, তখন তো বলতে পারতে। মায়েরা হিসের জবাবে বলল, তখন আমরা এয়ারপোর্টে ছিলাম। এজন্যই ওই দিন ভিডিও কল দাও। একদম। বলে শব্দ করে হেসে ফেলে মাহিরা। তখন রিনি বলে ওঠে, আর কোয়েন না ভাবিজান, আপা সব সময় এমন করে। আরেকবার আমি দরজা খুলছিলাম বুঝছেন, খুইলা তো আপারে দেখা আমি অজ্ঞান হইয়া গেছিলাম। আপার লগে 2 ঘন্টা আগে কথা কইছিলাম আমি আর চাচি। আপা বাংলাদেশে আইসা আমগরে ফোন দিছিল, কিন্তু জানাইছে না। আমি তো ডরে শেষ আসিলাম। রিনির কথা সবাই হেসে ফেলল।
স্রোত বুঝলো এই পরিবারের সবাই অনেক মজার মানুষ, হাসি খুশি। সে মেহরাদের কাছে কৃতজ্ঞ এমন একটা পরিবার তাকে আনার জন্য, তাকে বিয়েতে জোর করার জন্য। মায়েরা তখন এক তোড়া লাল গোলাপ মায়ের হাতে দিল। বনলতা বেগম তা গ্রহণ করে বললেন, তোদের ভাই বোনের পাগলামি আর শেষ হলো না। ছোটবেলার অভ্যাস মা, ফুল পেলে তুমি আজও কত খুশি হও, সব সময় এমন করে যাবে। হয়েছে, ফ্রেশ হতে যা, আমরা খাবার তৈরি করি। হ্যাঁ মা, বড্ড খিদে পেয়েছে, কতদিন তোমার হাতে রান্না খাই না। প্লেন ল্যান্ড করার কথা ছিল 11টার দিকে, আকাশের অবস্থা খারাপ ছিল বলে সেই প্লেন ল্যান্ড করেছে বিকেলে, আর ফ্লাইটের যেই বাজে খাবার, ছি। মাহিরা তাই চলে যায় ফ্রেশ হতে। এদিকে বনলতা বেগম ফুলগুলো স্রোতের হাতে দিলেন। তিনি জানেন স্রোতও ফুল পছন্দ করে। স্রোতের মনে পড়ে যায় প্রথম দিন ওরা সবাই যখন ঘুরতে বের হয়েছিল, তখন মেহরাতও সবার জন্য ফুল এনেছিল, মা পছন্দ করে বলে। তাছাড়া স্রোত যখন চট্টগ্রামে ছিল তখনও তাকে এত এত ফুল দিয়েছিল। ভাই বোন দুজনেই মায়ের পছন্দকে এখনো গুরুত্ব দেয়। সে যত এই পরিবারকে দেখছে তত অবাক হচ্ছে। বনলতা বেগম তখন বললেন, আসো, রান্না করতে করতে গল্প করি। তোমার সময় হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ফ্রি আছি। আসো তাহলে। বনলতা বেগম রান্না করছেন, রিনি এটা ওটা এগিয়ে দিচ্ছে। স্রোত পাশে দাঁড়িয়ে দেখছে। তার মনে পড়ে যায় তার মা যখন রান্না করতো, সে মাঝে মাঝে এভাবে পাশে দাঁড়িয়ে থাকতো আর কত গল্প করত মামে, যা বর্তমানে অতীত ছাড়া কিছুই না। দীর্ঘশ্বাস বেরিয়ে এসে বনলতা বেগম বললেন, কি ভাবছো? তেমন কিছু না, হ্যাঁ আছে। স্রোত মাথা নাড়িয়ে বললেন। স্রোত তাকিয়ে রইল, কিছু বলল না। এমনটা সে আগে দেখেনি। বনলতা বেগম বলতে শুরু করলেন, তোমাদের বাবা আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। ডাক্তার মানুষ ছিলেন। আমার বাবাকে উনি চিকিৎসা করতেন, সেই সুবাদেই ওনার আমাকে দেখা, তারপর পরিবারের কথা বলা, তারপর বিয়ে। উনি আমার সাথে কখনোই জোর গলায় কথা বলতেন না। আমি যে গৃহিণী মানুষ, উনি এত বড় ডাক্তার, কখনো আমাকে ছোট নজরে দেখেননি। যদিও আমি সেই আমলের অনার্স পাস, কিন্তু সংসারের জন্য কখনো চাকরি করার কথা ভাবিনি। আর এটা তোমাদের বাবা সম্মান করতেন। তবুও যদি কোনো কারণে সকালে আমার সাথে ঝগড়া করতেন, বকাবকি করতেন, রাতের বেলাতে ফেরার সময় আমার জন্য ফুল নিয়ে আসতেন, হাবিজাবি খাবার নিয়ে আসতেন। উনি জানতেন এগুলো আমার পছন্দ। রাগ না করলেও উনি এমনটা করতেন, যা আমার ছেলেমেয়েরা দেখেছে, শিখেছে। মেয়েরা তো ছোট থেকে বাড়ির বাহিরে থাকতো, যখন বাড়ি ফিরতো তখন আমার জন্য ফুল আনতো। মাহিরা তো আমার সাথেই থাকতো। স্কুলের রেজাল্ট খারাপ করলে আমি যাতে রাগ না করি, আমার জন্য নিজের জমানো টাকা দিয়ে ফুল আনতো, হাওয়াই মিঠাই আনতো, আরও কত কি। আমার ছেলে মেয়ে দুটাই বাবার মতো হয়েছে। এদের সাথে তুমি কখনোই রাগ করে থাকতে পারবে না। দেখলে না, আমাকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে চলে আসলো। সবসময় এমন করে, মাকে সারপ্রাইজ দিতে ওদের ভালো লাগে। বনলতা বেগম স্মিত হেসে বলা শেষ করলেন। স্রোত অপলক চেয়ে রইল ওই হাসিতে। কত প্রশান্তির হাসি এটা। একটা মেয়ে জীবনে আর কি চায়? স্বামী সন্তানের জন্য যে যার সারাটা জীবন বিলিয়ে দেয়, তার তো একটুকু খুশি প্রাপ্য। কিন্তু তার মা কিচ্ছু পায়নি, কিচ্ছু না, শুধু অশান্তি ছাড়া। কখনো ক্ষমা করবে না তার বাবাকে। তার মা এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে পৃথিবী ছেড়েছে। রাত যত গভীর হচ্ছে, প্রকৃতি লোকে অভাবনীয় পরিবর্তন দেখা দিচ্ছে। চারিদিক এলোমেলো বাতাস বইছে। বাতাসের তীব্র গতিবেগ সহ ঘন কৃষ্ণ পুষ্পপুঞ্জ মেঘ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে ঝড়ো হাওয়ার একটানা শস্য শব্দ ও ক্ষুদ্র ঝটিকার উত্তাল গর্জন। প্রচণ্ড বর্ষণ শুরু হয়ে গেল। মুহুর্মুহু বিদ্যুৎ তন্নি ঝলসিত হয়ে গোটা আকাশটাকে বিদীর্ণ করে দিতে চাইল। চারিদিকে জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকার। স্রোতের মনে হলো আকাশ আজ তার সাথে পাল্লা দিয়ে মন খারাপ করছে। স্রোতের কেন জানি আজ খুব মন খারাপ হচ্ছে। মনটা কুঁকাইছে। কোনো বিপদ হবে কি? মেহরা ঠিক আছে তো? রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায়। মাহিরা তাই ক্লান্ত হওয়ায় আর কথা বলেনি কেউ। তারপর থেকেই শ্রোতার ব্যালকনিতে দাঁড়িয়ে ঝড়ের তাণ্ডব লীলা দেখছে। বৃষ্টির প্রতিটা কণা তাকে ছুঁয়ে দিচ্ছে। একটা সময় পর পুরোপুরি ভিজে গেছে সে, কিন্তু তাতে স্রোতের খেয়াল নেই। কেন যেন মন বলছে মেহরাদের কিছু হয়েছে। মেহরাদের কথা বড্ড বেশি মনে পড়ছে। রাত 1-2 হবে হয়তো।
কে জানে, মন খারাপের সাথে সাথে এই ঝড়ের পরিমাণও বেড়ে যাচ্ছে। স্রোত ঠিক করলো কাল সকালে বনলতা বেগমকে দিয়ে মেহরাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করাবে। মেহরাদের কোনো খোঁজ আছে কিনা জানার চেষ্টা করবে। সে বেলকনিতে ভেজা কাপড়ে বসে রইল। ঘরে গিয়ে কাপড় পরিবর্তন করতে ইচ্ছে করছে না। কোনো কারণ ছাড়াই মন খারাপ হওয়ার ব্যাপারটা অদ্ভুত। শুধুই কান্না করতে ইচ্ছে করে, চিৎকার করতে ইচ্ছে করে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করে। স্রোতেরও এমনই হচ্ছে, শূন্যতা অনুভব হচ্ছে। কখন যে এই ঝড়ের মাঝেই ভেজা কাপড় স্রোত ঘুমিয়ে পড়েছে কে জানে। সকাল 10টা কি 11টা বাজে। সূর্যের প্রথম আলোয় স্রোতের ঘুম মাত্র ভেঙেছে। পিটপিট করে চোখ মেলে নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করলো। নিজেকে ব্যালকনিতে ঘুমোতে দেখে নিজেরই বিরক্ত লাগলো। মাথাটা কেমন ভার ভার লাগছে। সারা রাত বৃষ্টিতে ভেজায় গা কাঁপিয়ে জ্বর এসছে। এর মধ্যে বাড়ির লোক অনেকবার তাকে ডেকেছে, কিন্তু সে শুনতে পায়নি। বেঘরে ঘুমোচ্ছিল কিনা। স্রোত আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায়। গোসল করায় তার শরীরটা এমন ভালো লাগছে, তবে মাথাটা কেমন ভারী হয়ে আছে। কয়টা বাজে দেখার জন্য নিজের মোবাইলটা হাতে নিলে দেখতে পায় মোবাইলটা বন্ধ হয়ে আছে। কাল চার্জ দিতে ভুলে গিয়েছিল সে। দেয়াল ঘড়িতে দেখলেও ঠিক 11টা বাজে। যার পরানি বিরক্ত হলো সে। এতক্ষণ কেউ ঘুমায়? আম্মু জানি কত টেনশন করছে। অনেকক্ষণ হয়তো ডেকেছেও, জ্বরের ঘরে শুনতে পায়নি সে তাড়াতাড়ি করে মোবাইলটা চার্জ দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখলো মাহিরার সামনে দাঁড়ানো। তার চোখগুলো কেমন ফোলা ফোলা। আচ্ছা, মেয়েটি কি কান্না করেছে? কিন্তু কেন? স্রোতের ভাবনার মাঝে মাহিরা তাকে জাপটে ধরে বলল, তুমি ঠিক আছো? জানো কতবার দেখেছি তোমায়, কত আজে বাজে চিন্তা হচ্ছিল। এখন দরজা না খুললে সত্যি সত্যি দরজা ভেঙে ফেলতাম। স্রোত একটু অবাকই হলো। মাহিরাকে ছাড়িয়ে স্মিত হেসে বলল, এত চিন্তার কিছু নেই। কাল রাতে বৃষ্টিতে ভেজায় অনেক জ্বর এসেছিল, তার জন্যই এতক্ষণ ঘুম। সরি, কিন্তু তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? কান্না করেছো? মাহিরা অবাক হলো। স্রোতকে এত স্বাভাবিক লাগছে কেন? সে কি কিছু জানে না, শোনেনি? মায়ের কিছু বলার আগেই স্রোত ড্রয়িং রুমে চলে যায়। মায়ের কিছু বলতে গিয়েও বলে না, সেও স্রোতের পেছন পেছন যায়। ড্রয়িং রুমে এসে বাড়ির সবাইকে দেখে স্রোত অবাক হয়। নোলক সাহেব, তার স্ত্রী, সন্তান রায়হান, তার মা জানহারা বেগম সবাই এখানে। তাদের দেখে প্রথমে অবাক হলেও পরে ধারণা করে নেয় মাহিরা দেশে ফিরেছে বলে হয়তো সবাই দেখা করতে এসেছে। কিন্তু সবার মন খারাপ কেন? সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে কিছুই বুঝে উঠতে পারল না। খেয়াল করলো বনলতা বেগম নেই এখানে। স্রোত কিছু জিজ্ঞেস করতে নিবে, এর আগেই কোথা থেকে যেন আচমকা মান্দুবে এসে তাকে জাপটে ধরে কাঁদতে থাকে। তাল সামলাতে না পেরে স্রোত পিছিয়ে যায়। স্রোত দেখলো সদর দরজা দিয়ে তার বাবা মামাও তাড়াহুড়ো করে ঢুকছে। স্রোত যেন কিছু বুঝে উঠতে পারছে না। তাহলে কি আম্মুর কিছু হয়েছে? স্রোত বান্ধবীকে ছাড়িয়ে প্রশ্ন করলো, কিরে, কি হয়েছে? তোরা এই অসময়ে এখানে কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? তারপর সবার উদ্দেশ্যে বলে, আম্মু কোথায়? আপনাদের সবার মন খারাপ কেন? কেউ কিছু বলুন প্লিজ। সবাই বুঝলো স্রোত এখনো কিছু জানে না। মেয়েটা কিভাবে এই কথা বলবে কেউ বুঝে উঠতে পারছে না। এর মাঝে বান্ধবী প্রশ্ন করলো, তুই কিছু জানিস না? কি জানার কথা বলছিস? বান্ধবী তখন বাড়ির অন্যদের দিকে তাকায়। তারা ইশারা করে বোঝায় স্রোত এখনো কিচ্ছু জানে না। বান্ধবী নিজেকে সামলিয়ে বোনকে উদ্দেশ্য করে বলে, তোর ফোন কোথায়? চার্জে। কাল চার্জ দিতে ভুলে যাওয়ায় এখন উঠে দেখি ফোন অফ হয়ে আছে। কিন্তু কেন? সবাই এতক্ষণে সবটা বুঝলো। বান্ধবী তখন নিজের ফোনে একটা নিউজ চালু করে ফোনটা স্রোতের দিকে এগিয়ে দেয়। স্রোত ফোনটা নিয়ে স্ক্রিনে জল করে লেখা ব্রেকিং নিউজ শব্দটি দেখলো। এক অতীব সুন্দর নারীকে বলতে দেখা গেল, মধ্যরাতে পাহাড়ি জলদস্যুদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাংলাদেশের সেনা সদস্যের। এক পর্যায়ে সেনা সদস্যরা জলদস্যুদের চারিদিক থেকে ঘেরাও করতে নিলে তারা বোমা হামলা করে। ফলে ঘটনাস্থলে মারা যায় অনেক জলদস্যু এবং সেনা সদস্য। নিহতদের চেহারা শনাক্ত করা যায়নি। মৃতদের ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে মেজর মেহরাজ সাদাফের ইউনিফর্ম ব্যাজ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে মেজর মেহরাজ সাদাফ ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকিটা আর শোনা হলো না স্রোতের। এর আগেই হাত থেকে ফোনটা পড়ে যায়। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারিদিকে এমন ঘুরছে, অন্ধকার লাগছে, ঝাপসা হয়ে আসছে সবকিছু। শরীর যেন তার ভার ছেড়ে দিল। মাথাটা খুব জোরে কোনো শক্ত কিছুর উপর পড়ল।
চোখ নিভু নিভু অবস্থায় দেখলো তার দিকে সবাই দৌড়ে আসছে। তারপর সবটা অন্ধকার, আকাশে কালো মেঘের আবরণ পড়ে গেছে। এই রৌদ্রময় দিনটাকেও ঘুটঘুটে অন্ধকার লাগছে। চারিদিকে এলোমেলো বাতাস বইছে, প্রকৃতিও তার বিরূপ প্রভাব ফেলেছে। প্রচন্ড ঝড় হচ্ছে, স্রোত কাটছে, বাড়ির সবাই কাঁদছে। বনাতে বেগম একটু পর পর বেহুশ হয়ে যাচ্ছেন। স্রোত না পারছে ওনাকে সামলাতে, না পারছে নিজেকে সামলাতে। আকাশে যেন আজ বাঁধ ভেঙেছে, সেও স্রোতের সাথে পাল্লা দিয়ে কাঁদছে। থামার কোনো নামই নেই। এর মধ্যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। মাত্রই বাড়ির সামনে এসে থামলো যেন। স্রোত তখনই দৌড়ে বেরিয়ে গেল। তার পেছন পেছন ছুটলো মান্ধবী, মাহিরা আর নয়না। মেয়েটাকে আটকানো তাদের উদ্দেশ্য। স্রোত থামলো অ্যাম্বুলেন্সের সামনে। জর্দা তাণ্ডব সমান তালে চালিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে ভিজিয়ে দিল সবাইকে। স্রোত দেখলো দুজন লোক স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ বের করলো। তার পাগুলো যেন ওখানেই আটকে গেছে। এর মধ্যেই মান্ধবী মাহিরা ওকে ধরলো। মৃতদেহ বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। স্রোত সবটাই অবকলন করছে। সে যেন কথা বলতে ভুলে গেছে, গলার শব্দরা আটকে যাচ্ছে। অনেক কষ্টে সে তাদের থামতে বললে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে স্ট্রেচারের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁপা কাঁপা হাতে মৃতদেহের মুখ থেকে সাদা কাপড়ে খানিকটা অংশ সরায়। মেয়েরা চোখ বুজে আছে। স্রোতের মনে হলো সে ঘুমাচ্ছে, কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। বৃষ্টির ফোঁটাগুলো সুদর্শন পুরুষের চেহারা দখল করে নিল। তবুও মানবের ঘুম ভাগার নাম নেই। স্রোত চিৎকার করে উঠল। মেহরাত, সাথে সাথেই ঘুম থেকে লাফিয়ে উঠল স্রোত। নিজেকে বনলতা বেগমের বিছানায় আবিষ্কার করলো। মাথাটা ঝিমঝিম করছে। বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে, তবুও চেহারা বিন্দু বিন্দু ঘাম। চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার। মাথা চেপে ধরে রাখলো। নিজেকে ধাতস্থ করতেই সব ঘটনা মনে পড়ল। হাঁসপাস লাগছে। স্বপ্নটা তো সত্যি হয়ে গেল। মেহরাত নেই, সে চলে গিয়েছে, আর ফিরবে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখলো তার এক পাশে মান্ধবী, অন্য পাশে বনলতা বেগম বসা, পায়ের কাছে মাহিরা বসা। স্রোতকে উঠতে দেখেই মাহিরা বেরিয়ে গেল। প্রত্যেকের মুখেই দুশ্চিন্তার ছাপ। স্রোত পাশ ফিরে বরঞ্জা বেগমের দিকে চাইল। উনি এতক্ষণ স্রোতকে আঁকলে নিয়েছিলেন। স্রোত উনার হাত ধরে ঢোক গিলে নিজেকে ধাতস্থ করল। কাঁদল না সে, কাঁদে না, কান্না তাকে মানায় না। সে নিজেকে শক্ত কলসে আবরণ করতে জানে। দৃঢ় কণ্ঠে বনলতা বেগমকে বলল, আম্মু, তুমি না বলেছিলে চিন্তা না করতে, তোমার ছেলে ফিরে আসবে? কই, ফিরে তো এলো না। বনলতা বেগম চুপ করে রইলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। স্রোত আবার বলল, চুপ করে আছো কেন? বলো, কথা বলো আম্মু, কথা বলো। কথাটা বলতে গিয়ে কান্নারা দলা পাকিয়ে আসতে চাইলেও স্রোত নিজেকে সামলে নিল। বান্ধবী বোনের এই অবস্থা মানতে পারছে না। শেষবার এমন হয়েছিল তাদের মায়ের মৃত্যুর সময়। সে বোনকে কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারল না। বনলতা বেগম এবার স্রোতকে আঁকলে নিলেন। কান্নায় ভেঙে পড়লেন, বললেন, এমন কত শত মিশনে গিয়েছে আমার ছেলে, সবসময় তো আমার কোলেই ফিরে এসেছে। আল্লাহ যে আমার কোলে এভাবে খালি করে দেবেন আমি তো বুঝতে পারিনি। স্রোত চুপ করে রইল। চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না, চোখ মুখে কাঠিন্যতা। এর মধ্যে মাহিরা খাবার নিয়ে আসলো। খেয়ে নিতে বলল স্রোতকে। এমন অবস্থায় খাওয়া যায়? বনলতা বেগম চোখ মুছে খাবারের প্লেটটা নিলেন। স্রোতকে উদ্দেশ্য করে বললেন, খেয়ে নাও, জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার, মেডিসিন নিতে হবে। আমি ঠিক আছি, খাবো না কিছু। আমি কজনকে সামলাবো বলো? একজন ছেড়ে চলে গেল, তুমি এমন করছো। কয়জনকে সামলাবো আমি? তুমি যথেষ্ট শক্ত মনের মেয়ে, এমন করবে না। ধৈর্য ধরো, নিজেকে সামলাও। ধমকে বললেন বনলতা বেগম। স্রোত টলমল চোখে তাকালো ওনার দিকে। তিনি খাবারের লোকমা স্রোতের দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও। সারাত কোনো খাবারের জন্য অপেক্ষা করে কাল ভোরবেলা আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে বের হব। স্রোত দু লোকমা বেশি মুখে নিতে পারল না, গলা দিয়ে খাবার নামছে না। বনলতা বেগম ওষুধ খাইয়ে দিলেন। স্রোত বিছানা থেকে নামলো। উদ্দেশ্য নিজের রুমে যাবে। নিজের পায়ে দাঁড়াতেই মাথা ঘুরিয়ে পড়তে নিলে বান্ধবী ধরে ফেলে। নিজে দিয়ে আসতে চাইলে স্রোত নিষেধ করে, শক্ত গলায় বলে, ছাড় আমাকে, আমি একাই যেতে পারবো। বলে বের হয়ে যায় রুম থেকে। বান্ধবী কান্নায় ভেঙে পড়ল। সে তো ভেবেছিল বোন এবার সুখী হবে, খুশিতে থাকবে, গম্ভীর শক্ত খোলসটা থেকে বের হবে,
হয়েছিল, তাহলে কেন এমন হলো? বর্ণাতা বেগমের রুম থেকে স্রোতের রুমে যেতে হলে ড্রয়িং রুমের উপর দিয়ে যেতে হয়। বাড়ির বাকি সবাই ড্রয়িং রুমে বসেছিল। স্রোতকে সোজা হেঁটে আসতে দেখে প্রত্যেকের প্রধান আকর্ষণ হয় স্রোত। স্রোত অপলক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে সে যেন ব্যাটারি চালিত রোবট, অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। স্রোতের মামা স্রোতের দিকে এগিয়ে যান। স্রোত ভ্রুক্ষেপ না করে সোজা নিজের রুমে চলে যায়। মামা পিছু ডাকলেন না। দূর থেকে মেয়ের এই অবস্থা দেখে স্রোতের বাবার চোখ দেখে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। স্রোত জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে ফেলে। প্রতিটা মানুষ কেঁপে ওঠে, ভয়েরা ঝেঁকে বসে। কিন্তু মেয়েটাকে কি বলে সান্ত্বনা দেবে? বিয়ের 3 মাসের মাথায় কেউ বা চায় স্বামীহারা হতে? মেয়ের শরীরে থেকে তো এখন নতুন বউয়ের ঝলকই যায়নি। বাড়ির পুরুষেরা সদস্যরা চেষ্টা করছে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে, কিন্তু পারছে না। শুধু এতটুকুই বলা হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রাম আসুন। সারাদিন দাপট দেখিয়ে অরুণ পৃথিবীবাসীকে বিষণ্ণ সন্ধ্যাবেলায় উপহার দিয়ে চলে গিয়েছে অনেক আগে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। চাঁদ উঠেনি হয়তোবা আজ অমাবস্যা। আকাশের কোথাও কোনো তারা দেখা যাচ্ছে না। আকাশ কি বুঝতে পারলো স্রোতের জীবনটাও ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে? স্রোত এতক্ষণ টি টেবিলের ওপরে রাখা মেহরাদের ছবিটা নিয়ে মেঝে বসেছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল। এক ফোঁটা চোখের জলও গড়ায়নি। এই জন্যই হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে বসে কেউ একজন বলেছিলেন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। স্রোতের ভাইয়ের নজর যায় রুমের একপাশে দেওয়ালে অনেকটা জুড়ে অবস্থান করা মেহরাদের বড় ছবিটার দিকে। কি সুন্দর হাসছে! স্রোত তো প্রথমে এই হাসিটারই প্রেমে পড়েছিল। স্রোত হাতের ফ্রেমটা রেখে বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ায়। টাল সামলাতে না পেরে বিছানায় উপর পড়ে যায়। মাথাটা ভন ভন করে ঘুরছে। সে আবার দাঁড়ায়, আস্তে আস্তে এগিয়ে যায় ছবিটার দিকে। হাস্যজ্জ্বল চেহারাটায় কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে বলল, আপনি হাসছেন মেহরাত? কিভাবে পারছেন হাসতে? বুকটা কাঁপছে না? আমাদের কাঁদিয়ে আপনি হাসছেন? আর বলতে পারল না। শরীরে এই জোরটাই পাচ্ছে না সে। ঢোক গিলে থেমে থেমে আবার বলতে শুরু করলো, আপনি না বলেছিলেন আমার সাথে থাকবেন সব সময়? কথা দিয়েছিলেন তো আমাকে কখনো কষ্ট দেবেন না। তাহলে তাহলে চলে গেলেন কেন এভাবে? আমাদের তো একসাথে বাঁচার কথা ছিল, পুরো বিশ্ব ঘোরার কথা ছিল। এই আপনার ওয়াদা, কেন করলেন এমন? এই কয়েক দিনে তো আমি অল্প অল্প করে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম মেহরাত। আমাদের একটা সংসার হবে, আমরা খুব সুখে থাকবো। আমি আপনাকে ভালোবাসি বলে বলে বিরক্ত করব। আমি ভালোবাসি বলার আগেই আপনি আমাকে একা করে রেখে চলে গেলেন। বুকটা যন্ত্রণা করছে মেহরাত, প্রচণ্ড যন্ত্রণা করছে। দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না। ফিরে আসুন না প্লিজ, সব কিছুকে দুঃস্বপ্ন প্রমাণ করে চলে আসুন। অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। স্রোয় হাত দিয়ে মুছে ফেলতে ফেলতে ঢোক গিলে বলল, কাঁদবো না, আমি একদম কাঁদবো না। কার জন্য কাঁদবো? আপনার জন্য, যে কথা দিয়ে কথা রাখে না, যে কষ্ট দেবে না বলে 1 সমুদ্র পরিমাণ কষ্ট দিয়ে অচিনপুরে চলে যায়, তার জন্য কাঁদবো? একদম কাঁদবো না, একদম না। মন তো এসব বুঝে না। এতক্ষণ আটকে রাখা অশ্রু যেন বাঁধ ভাগল। অশ্রুর দাপটে স্রোত মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল। কাঁদতে কাঁদতেই বলল, মেহরাজ, এই কয়েকদিনে তো আমি আপনার সাথে মিশে গিয়েছিলাম। আপনার সাথে একদিন কথা না হলে মনে হতো কত জনম ধরে কথা বলি না। ছুটে চলে যাই আপনার কাছে, আপনার বুকে হামলে পড়ি। এখন আমি কার কাছে যাব মেহরাজ? কার অপেক্ষায় প্রহর গুনব? কার বুকে মাথা রাখবো আমি? কে আমাকে আগলে নেবে? বলুন না মেহরাজ, চুপ করে আছেন কেন? কথা বলুন। আমি আপনাকে আর জ্বালাবো না মেহরাজ, আর কষ্ট দিব না, মজা করব না আপনার সাথে। ফিরে আসুন প্লিজ, একটা বার ফিরে আসুন। আমার কথা আপনি শুনছেন না মেহরাজ? কাঁদতে কাঁদতে শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেল স্রোত। দেখলো মেহরা তার দিকে তাকিয়ে হাসছে, হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে, হাতটা ধরো স্রোত, উঠে এসো। স্রোত উঠল, পিট পিট করে চেয়ে রইল সামনের দিকে, মানবের দিকে। হেসে হামলে পড়ল বুকে, বলতে শুরু করলো, আপনি এসেছেন মেহরাজ? আমি জানতাম আপনি আসবেন। ওরা ওরা ভুল নিউজ বলছিল, আমি জানতাম। মেহরাদ হাসছে আর বলছে, আমি তোমার কল্পনা স্রোত। আমি চলে গেছি দূরে, অনেক দূরে, যেখান থেকে কেউ ফেরে না, কোনো দিন ফিরেনি। তুমি আমার হয়ে থেকো স্রোত, আমরা পরকালে একসাথে থাকবো। তোমার মুখ থেকে ভালোবাসি শোনা এই জন্মে আর হলো না, পরজন্মেই না হয় শুনবো। ভালো থেকো স্রোত,
তুমি অনেক ধৈর্যশীল, শক্ত মনের একটা মেয়ে, এভাবে ভেঙে পড়ো না। বলেই ছায়ামানব হাওয়ায় মিলিয়ে গেল। স্রোত বলতে শুরু করলো। না না না, যাবেন না মেহরাত, কোথাও যাবেন না। আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার উপর নির্ভরশীল হয়ে গেছি। আমাকে একা রেখে যাবেন না। আমি কি নিয়ে বাঁচবো, কিভাবে থাকবো আপনাকে ছাড়া? দাঁড়ান মেহরাত, যাবেন না। আমি আপনাকে ভালোবাসি। শুনুন মেহরাত, ভালোবাসি আমি আপনাকে। আমাকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেবেন না। আমি আপনার অপেক্ষায় আছি মেহরাত। শেষের কথাগুলো চিৎকার করে বলে স্রোত। বাড়ির সব মানুষ চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সবাই সত্যি দরজায় নক করছে, তবুও দরজা খোলার নাম নেই। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সময় পেরিয়ে গেল অনেকক্ষণ, তবুও দরজা খুলল না। সবাই ভয় পেয়ে যায়, মেয়েটা কিছু করে বসলো না তো। এক পর্যায়ে স্রোতের বাবা সাহস করে দরজায় নক করলেন। জানেন না ফলাফল কি হবে, তবে এতটুকু জানেন মেয়ে উল্টাপাল্টা কিছু করবে না। আদুরে স্বরে ডাকতে শুরু করলেন। স্রোতস্বিনী, দরজা খোলো মা। আমি জানি তুমি এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। বেরিয়ে এসো মা, সবাই ভয় পাচ্ছে। তুমি তো বুঝদার মেয়ে, এমন কেন করছো? বেরিয়ে এসো, আমরা মেহরাদের কাছে যাব। দরজা খোলো মা। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। স্রোতের এমন বিধ্বস্ত অবস্থা কারোর কাম্য ছিল না। সবাই হতবাক হয়ে চেয়ে রইল মেয়েটার দিকে। বান্ধবী অজরে কেঁদেই চলেছে। বনলতা বেগম শক্ত গোছরে মানুষ, এমন বিপদ উনি অনেক সামলেছেন। ছেলের লাশ দেখার আগ অব্দি তিনি বিশ্বাস করেন না ছেলের কিছু হয়েছে। স্রোত বাবাকে জাপটে ধরে কেঁদে চলেছে, বলল, বাবা, উনি চলে গেলেন কেন? আমাকে নিয়ে যেতে পারতেন তো। আমি এখন থাকবো কি করে? এখন প্রথমে মা চলে গেল, এখন উনি চলে গেলেন। কি নিয়ে থাকবো আমি? চলেই যখন যাবেন, তাহলে এসেছিলেন কেন জীবনে? জড়ালেন কেন আমায়? আমি তো জড়াতে চাইনি, কেন এমন করলেন? স্রোতের হুঁশ নেই, সবার সামনেই বিলাপ করছে। স্রোতের বাবা বুঝতে পারলো না মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন। আজ কত বছর পর মেয়ে তার সাথে কথা বলেছে, কত বছর পর মেয়ে তার কাছে এসেছে, কিন্তু তিনি অসহায়। উপস্থিত সকলে দেখছে একজন কঠিন মানবীর বিধ্বস্ত রূপ। উপস্থিত সবার চোখ দিয়ে অশ্রু ঝরল। বনলতা বেগম এগিয়ে গেলেন স্রোতের কাছে, আঁকলে নিলেন তাকে, বললেন, শোনো, আমার বিশ্বাস আমার ছেলের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না আমার ছেলের। নিজের কি অবস্থা করেছো তুমি? এভাবে ভেঙে পড়লে চলবে? যতক্ষণ না আমি আমার ছেলের মৃতদেহ দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করি না। আমার মন বলছে আমার ছেলে সুস্থ আছে। স্রোত টলমল চোখে চেয়ে রইল বনলতা বেগমের দিকে। বনলতা বেগম সবার উদ্দেশ্যে বললেন, ভোর হওয়ার অপেক্ষা আমি করব না, আমরা একটু পরে বেরিয়ে পড়ব। ব্যাগ গোছাও। বান্ধবীকে উদ্দেশ্য করে বললেন, স্রোতের ব্যাগটা গুছিয়ে দাও, তুমিও আমাদের সাথে যাবে, তৈরি হও। মধ্যরাতেই দুটো গাড়ি বেরিয়ে পড়ল চট্টগ্রামের উদ্দেশ্যে। বাড়িতে রইলেন রায়হানের মা নয়না, নবীন। স্রোতের মামা বাবা যাননি। বিপদের রাস্তা যেন শেষ হয় না। স্বাভাবিকভাবেই যত সময় লাগে তখন যেন আরো বেশি সময় লাগে। কি জানি সত্যি কিনা, নাকি মনের ভুল ধারণা। স্রোত আর কান্না করেনি। হয়তো সেও মনে মনে বিশ্বাস করে মেহরাদের কিছু হতে পারে না, সে বেঁচে আছে। গাড়ি যখন চট্টগ্রাম সেনানিবাসের সামনে এসে থামে, তখন পশ্চিমা আকাশ আলো রোশনাই দেখা দিয়েছে। সবাই ওয়েটিং রুমে বসে আছে। এখানে কেউ কিছু বলছে না। উপর মহল থেকে আদেশ করা হয়েছে মুখ বন্ধ রাখতে। সবাই শুধু লেফটেন্যান্ট জেনারেলের জন্য অপেক্ষা করতে বলেছে। উনি আসার পর যা বলার বলবেন। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অনেকক্ষণ বাদেই স্রোতের সামনে এক সুন্দরী ইউনিফর্ম পরা অফিসার এসে দাঁড়ায়। স্রোত মুখ তুলে দেখে সেই অপরিচিতা নারীকে। মানবী চেহারায়ও আষাঢ়ে মেঘ। স্রোত উঠে দাঁড়ায়, অস্পষ্ট স্বরে বলে, ক্যাপ্টেন সামিরা। ম্যাম, আপনাকে কি বলে সান্ত্বনা দিব আমি জানি না, শুধু বলবো নিজেকে সামলান। নত মুখে বলে সামিরা। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে ম্যাম, কেউ কিছু বলছে না, সবাই মুখে কুলু পেটেছে। প্লিজ কিছু বলুন। সামিরার হাত ধরে বলতে বলতে কেঁদে ফেলে স্রোত। আমরা কিছু বলতে পারবো না ম্যাম, আপনাদের উপর অর্ডার আছে, ধৈর্য ধরুন। স্রোত হাল ছিঁড়ে বসে পড়ে। মাহিরা এগিয়ে এসে বলে, ম্যাম, আমাদের অন্তত বলুন ভাই কোথায়, কেমন আছে, আদেও বেঁচে আছে কিনা। আমাদের ডেড বডিটা অন্তত দেখান ম্যাম। কান্নায় ভেঙে পড়ে মাহিরা। ডেড বডি কথাটা শুনে যেন স্রোতের অন্তরাত্মা কেঁপে ওঠে। তখনই ক্যাপ্টেন সামিরার ফোনে কল আসে।
তিনি কথা বলে সকলের উদ্দেশ্যে বলেন, জেনারেল স্যার এসেছেন, তিনি কথা বলবেন আপনাদের সাথে। ওনার কেবিনে যেতে হবে, তবে সবাই না, দুজন আসুন আমার সাথে। একটা বিশাল কক্ষে বনলতা বেগম আর স্রোত বসে আছে লেফটেন্যান্ট জেনারেলের সামনে। জেনারেল স্যার দু হাতে কপাল ঠেকিয়ে টেবিলে ভর দিয়ে নথমুখী হয়ে বসে আছেন। তিনি কিছু ভাবছেন। টেবিলের পাশেই ক্যাপ্টেন সামিরা এবং আরও দুজন অফিসার দাঁড়ানো। এই নীরবতা কারো সহ্য হচ্ছে না। বনলতা বেগম নীরবতা ভাঙলেন, মৃদু স্বরে বললেন, স্যার চুপ করে থাকবেন না, অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি, কিছু বলুন। স্রোত কাতর স্বরে বলে উঠল, স্যার কিছু বলুন। অপেক্ষারাও যেন ফুরিয়ে এসছে, আর পারছি না, সত্যিই পারছি না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চুপ করে থাকবেন না। জেনারেল স্যার এবার চোখ তুলে চাইলেন। স্রোত প্রতীক্ষিত পথিকের মতো চেয়ে রইল জেনারেলের দিকে। বনলতা বেগম আবার বললেন, চুপ করে আসেন কেন স্যার? আমার কোল কি সত্যি খালি হয়ে গেল? মেহেরাত কি বেঁচে? কথাটা শেষ করতে পারলেন না বনলতা বেগম। এর আগেই জেনারেল স্যার গম্ভীর কণ্ঠে বললেন, আপনার কোল খালি হয়নি, মেহেরাত বেঁচে আছে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল। সবার চোখে মুখে খুশির ঝলক, স্রোতের চোখে খুশির অশ্রু। বনলতা বেগম সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলের কিচ্ছু হয়নি। হাজারো শুক্রিয়া আল্লাহ তাআলার নিকট। লেফটেন্যান্ট জেনারেল স্যার চিন্তিত স্বরে বললেন, কিন্তু কি স্যার? স্রোত বলে উঠল, মেহেরাত এখন আইসিইউতে। বোমা বিস্ফোরণের পূর্ব মুহূর্তে মেহেরাত গুলিবিদ্ধ হয়। গুলিটা হার্টের ঠিক পাশ দিয়ে যায় বলে এ যাত্রায় বেঁচে যায়। হাতেও গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে মেহেরাত পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায়। ফলস্বরূপ মেহেরাত ডান হাত আর বাম পা ভেঙে যায়। এই দুজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তারা তাকে রক্ষা করে হসপিটালে নিয়ে আসে। অনেক গোপনীয়তার সহিত কাজটা করা হয়েছে, বিধায় আমাদের গুটি কয়েক অফিসার উপর মহল ছাড়া কেউ জানে না মেজর মেহেরাত বেঁচে আছে। উপস্থিত দুজন অফিসারকে দেখিয়ে কথা শেষ করলেন জেনারেল। স্রোতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মেজর সাহেব 2 দিন আইসিইউতে। না জানি কতটা কষ্ট সহ্য করেছেন। সে সব কষ্ট ঠিক করে দিবে, সব। স্রোত কান্নামাখা স্বরে বলল, আমরা ওনার সাথে দেখা করতে চাই। অফিসার আপনি ওনাদের নিয়ে যান, খেয়াল রাখবেন মিডিয়ার লোক যেন এখনই কিছু না জানে। জি স্যার। একজন অফিসারকে উদ্দেশ্য করে বললে সে স্রোতদের নিয়ে রওনা হয়। পরপর 3টা গাড়ি শস্য করে ত্যাগ করে চট্টগ্রাম সেনানিবাস। উদ্দেশ্য স্বনামধন্য একটি প্রাইভেট হাসপাতাল। সকলের মুখে হাসি প্রশান্তি। যেই অবস্থাতে থাকুক না কেন, বেঁচে তো আছে, পৃথিবীতে তার অস্তিত্ব আছে, এটাই অনেক। বনলতা বেগম পুরোটা রাস্তা স্রোতকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কর স্রোত। আল্লাহ তোমাকে স্বামীহারা করেননি। আমি জানতাম আমার ছেলের কিচ্ছু হবে না, হতে পারে না। সেদিন রাতে দস্যুরা আর্মিদের উপস্থিতি টের পেয়ে সাবধান হয়ে যায় আর রুখে দাঁড়ানোর পদক্ষেপ নিতে থাকে। আর্মি সদস্যরা অতর্কিতে আক্রমণ চালালেও দস্যুরা আগে থেকে জানার কারণে সুরাহা করতে পারেনি। ফলস্বরূপ মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক সেনা সদস্যকে বাঁচানোর জন্য তাকে সরানোর জন্য ধাক্কা দিতে আসলেই সেই গুলি মেহরাদের হাত ছিটকে বেরিয়ে যায়। মেহরাদ নিজেকে সামলে ওঠার আগেই তার বুকে গুলি লাগে। ফলস্বরূপ তার বুকের আর হাতের ব্যান্ডেজ দুটো ওই জায়গায় পড়ে যায় আর সে পাহাড় থেকে গড়িয়ে পড়তে শুরু করে। দুজন অফিসার তাকে সেভ করে নিরাপদ স্থানে পৌঁছতেই তারা বোমা বিস্ফোরণের শব্দ পায়। পাহাড় যেন কেঁপে ওঠে। গাড়ি এসে থামে সুউচ্চ কয়েকটি ভবনের সামনে। বিশাল এলাকা নিয়েই হসপিটাল। সূর্য তখন মাথার উপর নিজের দাপট দেখাতে ব্যস্ত। অফিসারদের অনুসরণ করতে করতে সবাই চলে যায় আইসিইউ দিতে। করিডোরে কয়েকজন গার্ড আর কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। হাসপাতালের এই 5 তলায় এই দিকটায় সম্পূর্ণ খালি করা হয়েছে। অফিসার, গার্ড, ডাক্তার এবং নার্স ছাড়া সাধারণ মানুষের আনাগোনা নিষেধ। স্রোত গিয়ে দাঁড়ালো দরজার বাহিরের উপরের দিকে ছোট গোল গ্লাসটার সামনে। সেখান থেকে ভেতরে মেহরাদের ঘুমন্ত মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেহরাদের শরীরে এত ব্যান্ডেজ দেখে স্রোতের বুকে যেন রক্তক্ষরণ শুরু হলো। সে চোখ ফিরিয়ে নিল। তার সহ্য হচ্ছে না। সে তার প্রেমিক পুরুষকে এই অবস্থায় দেখতে পারছে না। একবার মনে হচ্ছে মেহরাদের এমন করুণ অবস্থা দেখার আগে আমার চোখগুলো অন্ধ কেন হলো না। আবার মন চাচ্ছে এক ছুটে মেহরদের বুকে হামলে পড়তে। স্রোত সরে গেল দরজার সামনে থেকে। একে একে পরিবারের সকল সদস্যরাই মেহরাদের চোখের দেখাটুকু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্রোত করিডোরে অবস্থিত বেঞ্চে বনলতা বেগমকে জড়িয়ে ধরে বসে আছে।
বনলতা বেগম বললেন, এমন পরিস্থিতিতে আমি অনেকবার পড়েছি স্রোত, এবার তোমার পালা, ধৈর্য ধরো। এসে থেকে দেখে যাচ্ছে ডাক্তার এবং নার্স ভেতরে কথা বলছে, কিন্তু কেউ বের হচ্ছে না, কারো থেকে কিছু জানতেও পারছে না মেহরাদের অবস্থার কি উন্নতি ঘটল। ভাবনার মাঝেই ডাক্তার বের হলো। স্রোত তার দিকে এগিয়ে যায়, উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, স্যার পেশেন্টের কি অবস্থা এখন? সিচুয়েশন ক্রিটিক্যাল, ডেটেরিওয়েট করছে। হার্টের পাশ দিয়ে গুলি যাওয়ায় অনেক কমপ্লিকেশন তৈরি হয়েছিল। কাল বিকেলে অপারেশন করা হয়েছে। অপারেশন থিয়েটার থেকে আমরা রোগীকে হারাতে বসেছিলাম, তবে মিরাকেল হলো অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু এই জায়গায় এসে থেমে যায় ডক্টর, তার চেহারায় চিন্তার ছাপ। স্রোত বলল, কিন্তু কি স্যার, থেমে গেলেন কেন? পেশেন্টের এখনো সেন্স ফেরেনি। কথাটা যেন করিডোরে বজ্রপাতের সৃষ্টি হলো। সবাই আটকে উঠল। কি বলছেন স্যার? আটকে উঠিয়ে বলে স্রোত, হ্যাঁ, পাহাড় থেকে গড়িয়ে পড়ে মাথায়ও সামান্য আঘাত লেগেছে। হার্টের কমপ্লিকেশনের জন্য ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন কমে গেছে। যে কোনো সময় হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এখন সৃষ্টিকর্তা ছাড়া কেউ তা কিছু করতে পারবে না। হায়াতমত সৃষ্টিকর্তার হাতে। আপনারা প্রে করুন যাতে আরেকটা মিরাকেল ঘটে। রৌদ্র জল আকাশটা যেন মুহূর্তের মধ্যেই কালো মেঘ ঘিরে ফেলল। এতক্ষণ শক্ত হয়ে থাকা মায়ের মনও কেঁদে উঠল। কান্নায় ভেঙে পড়লেন বনলতা বেগম। তার পাশে মাহিরা বসা, মাকে আঁকলে ধরল, তার চোখেও জল। তাদের ভাই বোনের সম্পর্কটা সবটাই অন্যরকম ছিল। ভাই বোন কম, বন্ধু ছিল বেশি। এখন সেই ভাইরূপী বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। কাঁদল না শুধু স্রোত। মেহরাতকে দেখার পর থেকেই তার ভেতরে এক অদ্ভুত শক্তির উদয় হয়। কাঠিন্যতা আবার তার খোলসে রূপান্তরিত হয়। সে ডাক্তারকে বলে, স্যার পেশেন্টকে দেখা যাবে? না, এখনো আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। স্যার আমি মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমার ফাইনাল প্রফেশনাল এক্সাম চলছে। আমি ভেতরে গেলে আশা করি সমস্যা হবে না এবং হেল্প হবে। ডাক্তার অবাক হলেও ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, এটা তো তোমার আগে বলা উচিত ছিল, তাহলে এতক্ষণ বাইরে বসে থাকতে হতো না। তুমি যাও ভেতরে, তোমার উপর কিন্তু আমি সম্পূর্ণ ভরসা করলাম। তারপর ভেতরে নার্সকে ডেকে স্রোত সম্পর্কে সব বলে এবং জানায় যে সে আইসিইউতে থাকবে। বাড়ির বাকি সবাই যারা এসেছিল সবাই চলে যায় মেহরাদের ফ্ল্যাটে। এখানে থেকে ভিড় করে লাভ নেই, এত মানুষ এখানে থাকা যাবে না। তারা বিকেলের দিকে ঢাকায় রওনা হবে। শুধু মাহিরা, বনলতা বেগম আর স্রোত থেকে যাবে। এখন হাসপাতালে শুধু বনলতা বেগম আর স্রোত আছে। বনলতা বেগম বসে আছেন জায়নামাজে। ডাক্তার চলে গেলে স্রোত নার্সের পিছন পিছনে আইসিইউর ভেতরে প্রবেশ করে। তার পা যেন নড়তে চাচ্ছে না, হাত পা অবশ হয়ে গেছে, শরীর অসাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রথম সে এমন একটা কেবিনে প্রবেশ করেছে। কিন্তু তার জীবনে সহস্রাধিক ঘন্টা, লক্ষাধিক মিনিট সেই হাসপাতালের কেবিনে, ওয়ার্ডে, আইসিইউতে কাটিয়েছে। এইসব যন্ত্রপাতি, এই রুম সব তার অতি পরিচিত, কিন্তু আজ সব নতুন লাগছে, অচেনা লাগছে। সে কখনো ভাবতেও পারেনি ক্ষণ সময়ে হয়ে যাওয়া তার অতি প্রিয় মানুষটার জন্য তার এই রুমে প্রবেশ করতে হবে। সে ধীর পায়ে মেহরাদের বেডের সামনে দাঁড়ায়, অপলক চেয়ে থাকে তার দিকে। কত যন্ত্রপাতি ঘিরে আছে তাকে। মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। নার্স স্রোতকে থাকতে বলে চলে যায়। স্রোত একটা চেয়ার টেনে মেহরাতের পাশে বসে। ক্যানোলা লাগানো হাতটায় আলতো করে স্পর্শ করে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। চোখ দিয়ে অজান্তে অনিচ্ছায় জল গড়িয়ে পড়েছে। মানুষটার সামনে সে কাঠিন্যতা ধরে রাখতে পারে না। তার কাঠিন্যতা মেহরাতকে সংস্পর্শে এলে মোমের মতো গলে যায়। কি ভেবে যেন উঠে দাঁড়ালো স্রোত। মেহরাদের উন্মুক্ত কপালে অনেক সময় নিয়ে গাঢ় করে ঠোঁট ছোঁয়ালো। তারপর চোখে, নাকে, গালে, থুতনিতে, ঠোঁটে। কতদিন তৃষ্ণা মেটালো কে জানে। মেহরাজ সজাগ থাকলে নিচে দুষ্টুমি করে বলতো, বউ, তুমি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছো। তুমি আমার লজ্জা হরণ করছো। ছি স্রোত, ছি। দিস ইজ ভেরি ব্যাড স্রোত। এমনটা করেছিল স্রোত যখন চট্টগ্রাম এসেছিল। কাক ডাকা ভোরে ঘুম ভাঙলে নিজেকে মেহরাদের উন্মুক্ত বুকে আবিষ্কার করে। মেহরাদ তখনও ঘুমে। স্রোত মেহরাদের বুকে ভর দিয়ে তার সারা বদন উষ্ণ চুমুতে সিক্ত করে দেয়। ঠিক ঠোঁট ছোঁয়ার মুহূর্তেই ধপ করে চোখ মেলে তাকায় মেহরাদ। আঁতকে উঠে স্রোত। সে চিটকে দূরে সরতে নিলে মেহরাদ তাকে বাহুবন্ধনে আটকে ফেলে। দুষ্টুমি করে বলে,
মেজর মেহেরাত সাদাফের লজ্জাহরণ করছো তুমি। তুমি তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিচ্ছ। ছি স্রোতস্বিনী। এমনিতেই চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে তার চেহারা যেমন অবস্থা হয়, স্রোতেরও তেমন অবস্থা। এর উপর আবার নিজের স্বামীর লজ্জাহরণের অপবাদ শুনে চল বুঝুলে গেল। মেহরাত বাঁকা হেসে বলল, ইউ হ্যাভ টু বি পানিশড স্রোত। হ্যাঁ, পানিশমেন্ট? করুণ চোখে চেয়ে বলল স্রোত। মেহরাত এবার স্রোতকে বালিশে শুইয়ে দিয়ে নিজে স্রোতের উপর একটু ঝুঁকে পড়ল। ইয়েস ম্যাম, আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পানিশমেন্ট তো আপনার প্রাপ্য, পেতেই হবে। আমি দিব পানিশমেন্ট। আমি অনেক স্ট্রিক্ট রুলস ফলো করি। শেষের বাক্যটি গাঢ় স্বরে বলেছিল মেহরাত। তারপর ঘরময় স্রোতের হাসি ঝলকানি শব্দ তুলেছিল। পুরনো কথা মনে করতেই স্রোতের ঠোঁটে ফুটে উঠে হাসি। ভিতরটা পুড়ছে, বড্ড পুড়ছে। অশ্রু গড়িয়ে পড়লেও মেহরাদের সারা বদনে। স্রোত আবার বসলো। মেহরাদের হাত নিজের দু হাতের আঁচলে নিয়ে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে রেখে বলল, ফিরে আসুন মেহরাত, আপনার স্রোতস্বিনীর কাছে ফিরে আসুন। আপনার অপেক্ষায় আমার ভেতরটা খা খা করছে, বুকটা ফেটে যাচ্ছে। আর একবার মিরাক্কেল হোক। এভাবে অনেক সময় পার হয়। সময়ের খেয়াল কে রাখে? স্রোত তখনও হাতে মাথা ঠেকিয়ে রেখেছে। হঠাৎ টের পেলেও তার মুঠোবন্দি মেহরাদের হাতের আঙ্গুলগুলো নড়ছে। সে চমকে ওঠে। সত্যি সত্যি নড়ছে। চোখের পাতা নড়ছে। স্রোতের চোখ মুখে হাসির ঝলক। বিড়বিড় করে বলে উঠল, অনেক শুক্রিয়া আল্লাহ, আরেকবার মিরাক্কেল ঘটানোর জন্য। কেবিনে এখন দুজন ডাক্তার, লেফটেন্যান্ট জেনারেল এবং একজন নার্স উপস্থিত। স্রোত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের কথোপকথনে মনোযোগ দিয়ে শুনছে। মেহরাদের জ্ঞান ফিরতেই স্রোত ডাক্তারকে জানায়, সবাইকে জানায়। জেনারেল স্যার শুনতেই মেহরাতকে দেখতে চলে এসেছে। মেহরাত এখনো ঘুমোচ্ছে। মেহরাদের জ্ঞান ফেরার পরে স্রোত তার সামনে যায়নি, বনতা বেগমকে পাঠিয়েছিল। সে তখন মেহরাদের ফ্ল্যাটে চলে যায় ফ্রেশ হতে। মেহরাদের সামনে এমন বিধ্বস্ত অবস্থায় যেতে চায় না সে। ছেলেকে দেখে আদর করতে ভুললেন না বনলতা বেগম। চোখ থেকে পানি পড়ছে তার। মেহরাত আস্তে আস্তে বলল, মা কান্না করো না, ঠিক আছি আমি। দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছিস। মেহরাত হালকা হাসলো। সে কেবিনের চারিদিকে দেখলেও স্রোত নেই। স্রোতকে দেখতে না পেয়ে মেহরাত বুঝে নিল স্রোতের পরীক্ষা থাকায় হয়তো নেই, সে আসেনি। এটাই তো স্বাভাবিক, পরীক্ষা তো দিতেই হবে। মেহরাদের মস্তিষ্ক বুঝলেও মনটা একটু খারাপ হয়ে গেল। চুপ করে রইল। বনলতা বেগম হয়তো বুঝলেন ছেলের মনের কথা। তিনি নিজ থেকে জিজ্ঞাসা করলেন, স্রোতকে খুঁজছিস? ওর তো পরীক্ষা। বনলতা বেগম হাসলেন, বললেন, এতক্ষণ তোর পাশেই বসেছিল, জ্ঞান ফিরতেই সবাইকে জানিয়ে বাসায় গিয়েছে। নিজের এই বিধ্বস্ত অবস্থা তোকে দেখাতে চায় না। মেহরাত অবাক হলো। আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ওর পরীক্ষার বিধ্বস্ত অবস্থা মানে? মেয়ের কি সে খেয়াল আছে? তোর কথা শোনার ওর থেকে তো পাগলামি শুরু করেছে। কান্নাকাটি করে কি নাজেহাল অবস্থা। এক ফোঁটা পানিও খাওয়াতে পারেনি। জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সে খেয়াল নেই তার। ওর অবস্থা দেখে তো আমি ভেবেছিলাম আমি বুঝি আমার ছেলে মেয়ে দুটোকেই একসাথে হারিয়ে ফেলবো। মায়ের কথা চুপচাপ শুনল মেহরাত। প্রতিক্রিয়া দেখালো না, আর কিছু বললো না। তবে তার শান্তি লাগছে। এত অসুস্থতা সত্ত্বেও সে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করছে। নিজের জন্য প্রেয়সীর পাগলামি, দুঃখ, আকুলতা সবই যেন তার ভালো লাগছে। তখনই নার্স এসে জানায় এখন আর কেউ থাকতে পারবে না, মেয়েদের বিশ্রামের প্রয়োজন। বনলতা বেগম বাহিরে চলে যান। সবাই চলে গেলে স্রোত একাই মেহরাদের পাশে বসে থাকে। স্রোত এসে বনলতা বেগমকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। ডাক্তার জানিয়েছেন আর 2 দিন আইসিইউতে রাখা হবে অবজারভেশনের জন্য। তারপর কেবিনে শিফট করা হবে। জ্বর, নির্ঘুম রাত পার করা সব মিলিয়ে স্রোত ক্লান্তিতে মেহরাদের বেডে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। কখন চোখ লেগে যায় বুঝতেই পারেনি সে। অনেকটা সময় পর মেহরাদের ঘুম ভাগে। নিজের পাশে স্রোতকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে আর ডাকেনি। চুপচাপ স্রোতকে দেখে যাচ্ছিল। কত জনমে দেখা তৃষ্ণা মেটাচ্ছে। গুলি লাগার মুহূর্তে তো মনে হয়েছিল আর কোনোদিন নিজ প্রেয়সীকে দেখতে পাবে না, মায়ের দেখা পাবে না। আর এখন মনে হচ্ছে নতুন জন্ম নিয়েছে। সৃষ্টিকর্তার কাছে সে কৃতজ্ঞ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য। না হয় প্রিয়জনের তার প্রতি এত ব্যাকুলতা, ভালোবাসা, গভীরতা সে জানতে পারত না। ভাবনার মধ্যেই ডাক্তার আর নার্স প্রবেশ করে। মেহরাদ ইশারায় না করে স্রোতকে ডাকতে। ডাক্তার মেহরাদের ভালো মন্দ খোঁজ নিয়ে চলে যায়।
নিজের মুখে কারো আঙুলের আনাগোনা টের পেয়ে চমকে উঠে স্রোত। উঠে দেখলো মেহরাত তার দিকে অনিমেষ চেয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙা নিজের অবস্থান বুঝতে একটু সময় লাগলো স্রোতে। নিজেকে ধাতস্থ করে মেহরাতের উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, উঠেছেন আপনি? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।